শুভ সন্ধ্যা। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন জানি এবং জানায়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন থাইরয়েড ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল করিম মিঠু। উনি সহকারী অধ্যাপক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, এবং যারা বাংলাদেশ এবং দেশের বাইরে থাইরয়েডের চিকিৎসা করেছেন ক্যান্সারের, সকলের কাছে উনি সুপরিচিত। আমাদের সাথে আরো আছেন থাইরয়েড ক্যান্সার সার্ভাইভার মনিরা তানিয়া আপা, এবং আমাদের বরাবরের মতোই সঞ্চালক হিসাবে আছেন আমাদের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। তাকে সহায়তা করার জন্য সহকারী হিসাবে আমি আছি সিফাত আরেফিন প্রতীক। এই পর্যায়ে স্যারের কাছে আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক। সবাইকে এই বৈকালিক শুভেচ্ছা। অবশ্য রাত হয়ে গেছে এখন অনেক। আজকের এই জানি ও জানাই পর্বটা ২৭তম পর্ব। আমরা এই সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এটার শুরু থেকে প্রায় বছর দুয়েক আগে এটা শুরু হয় অর্গানাইজেশন। তখন থেকেই আমরা প্রতি মাসে একটা করে এই ধরনের অনুষ্ঠান লাইভ ফেসবুক পেজ থেকে, আমাদের যে সিসিসিএফ এর লাইভ ফেসবুক পেজ আছে ওখান থেকে লাইভ আমরা করি। উদ্দেশ্য হলো যে এই ক্যান্সার সম্পর্কে অনেক ধরনের মিথস আছে, ভুল ধারণা আছে, মানুষের অনেক ভয় আছে, এবং সেইগুলো থেকে মানুষ ঠিক মতে সময় মতো অনেক সময় চিকিৎসা করায় না, এবং তখন দেরি হয়ে যায়, এবং যার ফলে হয় কি পরবর্তী থেকে ক্যান্সারের একদম থার্ড স্টেজ ফোর্থ স্টেজে চলে যায়। তো আমরা ওইটি চেষ্টা করছি আমাদের এই সংগঠনের তরফ থেকে যে মানুষকে জানাতে আমরা চাচ্ছি যে ক্যান্সার মানেই যে দেয়ার ইজ নো অ্যান্সার, এটা ঠিক না। এবং সেটার জন্যই মানুষকে যত সুন্দর করে বলা যাবে সহজভাবে, ততই মানুষ এটা বুঝতে পারবে, এবং মানুষ এটার চিকিৎসা নেওয়া এবং আর্লি ডায়াগনোসিসের জন্য স্ক্রিনিং করা ইত্যাদি সেটাতে আগায় আসবে। আমাদের অনেকগুলো ক্যান্সারই আছে যেগুলোতে প্রাথমিকভাবে যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে এটাকে পরবর্তীতে ক্যান্সার না হবে, এবং ক্যান্সার হলেও সেটাকে আমরা চিকিৎসা করতে পারি। তো আজকের এই পর্বে, এই ২৭তম পর্বে আমরা থাইরয়েডের ক্যান্সার নিয়ে, থাইরয়েড একটা ছোট্ট গ্রন্থি আমাদের গলার সামনের দিকে, এবং সেই থাইরয়েড গ্রন্থিটার অনেক সময় এটা ক্যান্সারে আক্রান্ত হয়। ওই বিষয়েই আজকে আমরা কথা বলবো, এবং আমাদের আজকে অতিথি দুইজন। একজন হলো বিশেষজ্ঞ, থাইরয়েডের বিশেষজ্ঞ, উনি থাইরয়েড ক্যান্সার নিয়ে কাজ করেন এবং অনেক দিন থেকে এই বিষয়ে কাজ করতেন, উনি খুব সুপ্রতিষ্ঠিত ডক্টর করিম। আর আছেন আমাদের একজন ক্যান্সার সার্ভাইভার, এবং যার নাকি থাইরয়েড ক্যান্সার হয়েছিল, তারপরে তার গল্পটা সে নিজেই বলবে, এবং তারপরে সে ভালো হয়েছে, চিকিৎসা করে ভালো হয়েছে, এবং আজকে সে আমাদের সঙ্গে আছে। আমি দুইজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই ওই মুনিরা তানিয়া ওনার কাছে যাব তার গল্পটা শোনার জন্য। মুনিরা, যদি ছোট্ট করে আপনার গল্পটা বলেন, যে কিভাবে শুরু হইলো, কোথা থেকে কোথায় গেলেন, তারপরে কিভাবে চিকিৎসা হইলো, এখন আপনি আছেন এবং আপনি এখনো কর্মরত, চাকরিতে আছেন, বলেন। আপনি যারা শ্রোতা শুনতেছে অনেকে লাইভ দেখতেও আছে। জি, থ্যাংক ইউ ফয়সাল স্যার। আচ্ছা, আমার নাম তানিয়া এবং আমি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল। আমার থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছিল 2022-এর ফেব্রুয়ারিতে। তখন আমি খুবই নতুন মা, আমার বাচ্চার বয়স 6 মাস ছিল, এবং আমি সিভিয়ার পোস্টপার্টাম ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এর আগের মাসে আমার গল ব্লাডারের পাথরের অপারেশন হয়েছিল। তো ওই সময়টা একটু খুব আর কি নাজুক ছিল ওই সময়টা। যাই হোক, ফেব্রুয়ারি মাসে আমার যেটা হচ্ছিল যে আমার
এই জায়গায় একটু আনইজি ফিল করছিলাম। আনইজি ফিল বলতে মানে কোনো ব্যথা বা কিছু নাই, কিন্তু মনে হচ্ছিল কিছু যেন লাগছিল। তো যাই হোক, আমি আয়নাতে ঢোক গিলে দেখি যে আমার মনে হচ্ছে আমার দুই পাশে গ্ল্যান্ডটা দেখতে সেম না, একই রকম না। তো আমার তো হাইপোথাইরয়েডিজম ছিল 2010 সাল থেকে। আমি বারডেমেই হচ্ছে ডক্টর ফারুক পাঠানকে সবসময় দেখাতাম। তো যাই হোক, আমি পরের দিন যাই, উনি ছিলেন না, কিন্তু নাক কান গলার আরেকজন ডক্টর ছিলেন। তো উনি দেখেই বললো এটা মনে হয় থাইরয়েডের নডিউল। তো উনি এফএনএসএ করতে দিল। এফএনএসএ হচ্ছে বেসিক্যালি বায়োপসির মতো, কিন্তু যেটা আপনার এখান থেকে একটু ম্যাটেরিয়াল নিয়ে সেটা হচ্ছে করবে। এটা 4 দিন লাগে এটা রিপোর্ট আসতে। 4 দিন পরে আমি আবার গেলাম। আমি খুবই শিওর ছিলাম যে মনে হয় এটা ক্যান্সার না, যেহেতু ডক্টর বলেছে যে এরকম নডিউল এটা হতেই পারে। তো যাই হোক, আমার ওখানে ডায়াগনোসিসে লেখা ছিল প্যাপিলারি কার্সিনোমা। আমি তখনও জানি না প্যাপিলারি কার্সিনোমা আসলে কি। আমি গুগল করলাম, দেখলাম যে এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের একটা টাইপ। তো প্রথম যেটা হচ্ছে যে মানে এরকম মুহূর্তে যেটা হয় যে আমি মোটামুটি শকে চলে গেছিলাম, কি করব কিছু বুঝতেছিলাম না। আরেকজন পরিচিত ডক্টর বন্ধু আরেকজন ডক্টরের কাছে পাঠালো। উনি যেটা বললো, উনি বললো যে এটা কোনো ক্যান্সার না, এটা এটা একটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। উনি বেসিক্যালি, আমি ওই দিন রবিবার ছিল, উনি আমাকে মঙ্গলবারে ক্যান্সার অপারেশনের ডেট দিয়ে দিচ্ছিলেন। তো আমি ওনাকে বললাম আমার কোনো অনকোলজিস্ট দেখাতে হবে না, যেহেতু এটা ক্যান্সার, বললো না এগুলা কিছু লাগবে না। তো যাই হোক, আমি বাসায় আসি, আমার খুব আপন ক্যান্সার সার্ভাইভার শাপলা আপু উনি জানলো। উনি জেনে যেটা হলো, উনি খুব একটা স্ট্রং স্ট্যান্ড নিচ্ছিল, কারণ উনার বাংলাদেশের চিকিৎসা এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল না। তো উনি আমাকে বলছে তুই অবশ্যই ইন্ডিয়া যাবি, তুই এখানে অবশ্যই অপারেশন করবি না, অবশ্যই ইন্ডিয়া যাবি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওই সময় তো তখনও করোনার একটা সময় চলছিল, চাইলেই ভিসা করে ইন্ডিয়া যাওয়া যাচ্ছিল না, কিন্তু তারপর আমরা ভিসার জন্য চেষ্টা করলাম। ফেব্রুয়ারি 26 তারিখে আমি হচ্ছে মুম্বাই যাই, মুম্বাই টাটাতে যাই। ওখানে যেটা হলো যে মানে এখানে বলতে চাই যে এই যে মাঝখানে 10-12 দিন আমি তো সেরকম আতঙ্কে ছিলাম। আমার ছোট বাচ্চা, তখনও ব্রেস্ট ফিডিং এর বেবি, এই ফার্স্ট ওকে রেখে আমি গেছি। এটা তো মানে ওই সময়ের কথা তো আসলে বলে শেষ করা যাবে না, ওই সময়ের দুঃখ কষ্টের কথা। কিন্তু যাওয়ার পরে যেটা হলো যে ওখানে ডাক্তার দেখলো। ওখানে যেটা হচ্ছে মুম্বাই টাটাতে অনেক পেশেন্ট থাকে, আপনাকে ওয়েট করতে হবে অনেক ইত্যাদি, কিন্তু ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ডাক্তার ওনার ফুল কনসেন্ট্রেশনটা আপনাকেই দিবে। মানে তখন আপনার যত ধরনের প্রশ্ন আছে আপনি করবেন, উনি সব উত্তর দিবে। যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব ততক্ষণ কিন্তু আমার কোনো তাড়া নাই, এইটুকু সময় ওনারা দেয়। তো উনি যেটা দেখে বলল যে আমি হচ্ছে এফএনএসসি স্লাইড নিয়ে যাইনি, তো আমাকে ওখানে আরেকবার এফএনএসসি করতে হবে। কিন্তু উনি বলল যদি এটা প্যাপিলারি কার্সিনোমা হয় আমার টেনশন করা কিছু নাই, কারণ প্যাপিলারি কার্সিনোমা অনেক পরে ধরা পড়লো, এটা কি কিউরেবল। উনি জাস্ট এটা আমাকে বুঝালো। তো যাই হোক, আমি এফএনএসসি তো করলাম, এফএনএসসি রিপোর্ট আসলো, ওখানে প্যাপিলারি কার্সিনোমাই আসছে। কিন্তু আমার ওখানে যেটা আসছিল যে আমারটা স্প্রেড হচ্ছিল, এরকম একটা কিছু আসছিল, একটা শ্যাডো আসছিল। তো ওইটাতে তো আমি আরো নার্ভাস হয়ে গেছি, আমি সেরকম কান্নাকাটি করতেছিলাম। তখন বাজে একদিন সন্ধ্যা 6টা। ডাক্তার তখন যেই ডাক্তার হচ্ছে মেইন, উনি ছিলেন না, কিন্তু ওনার আন্ডারে যেই ডাক্তারগুলি থাকেন ওনারা একজন এসে আমার সাথে দেখা করলো। আমি কান্নাকাটি করতেছিলাম, উনি কিচ্ছু বলে নাই। মানে আমি এগুলো বলছি এই জন্য যে এইটা একটা ক্যান্সার পেশেন্টের জন্য এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। উনি আমার সব কথা শুনে বললো যে আপনি কিছুতেই টেনশন করবেন না, এটা নিয়ে টেনশনে কিছু নাই, যেহেতু এটা প্যাপিলারি কার্সিনোমা, আপনার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটা, যেহেতু এটা ফুললি কিউরেবল। তো যাই হোক, আমি ওটা দিয়ে তো বাসায় আসলাম। কিন্তু ওখানে যেহেতু আগেই বললাম যে ওখানে অনেক অনেক পেশেন্টের প্রেশার, তো আমি সঙ্গে সঙ্গে অপারেশনের ডেট পাইনি। তো ডেট পাইনি, আমি ডেট পেয়েছিলাম 1 মাস পরে। আমার অপারেশন হয়েছিল এপ্রিলের 8 তারিখে। তো এইটা বললাম এই জন্য যে আমি বাংলাদেশে যে ডাক্তার দেখালাম উনি কিন্তু আমাকে 2 দিন পরে অপারেশনের ডেট দিয়ে দিয়েছে, এটা বলে যে ক্যান্সার স্প্রেড করবে। কিন্তু ওখানে ডাক্তার আমাকে যেটা বললো যে ক্যান্সার হচ্ছে এরকম না যে আজকে হলো কালকে এটা স্প্রেড করে যাবে, আপনার 1 মাসে কিচ্ছু হবে না, আপনি বাসায় যান, আপনার বেবির সাথে টাইম দেন, আপনি ওকে সময় দেন এবং আপনি আসেন, তারপর আমরা অপারেশন করব। তো ওইখানে যখন গেলাম, আমি ওখানে ভর্তি হলাম। ডাক্তার একটা জিনিস বুঝতে পেরেছিল যে আমার আসলে আমি ভয় পাচ্ছিলাম। উনি আমাকে ভর্তি হওয়ার সময় বলে দিয়েছিল আমি যেন হচ্ছে কেবিন নেই, আমি যাতে ওয়ার্ডে ভর্তি না হই,
কারণ আমি যেহেতু অলরেডি ভয় পাচ্ছি, আমি অন্যান্য ক্যান্সার পেশেন্টদের দেখলে আরো ভয় পাবো, মানে ওনারা এগুলো পর্যন্ত চিন্তা করে রেখেছে। এবং সবচেয়ে মজা লেগেছে যে যখন হচ্ছে যে আপনার ইনিশিয়াল টেস্ট গুলি করতে হয় অপারেশনের আগে, ওগুলি যেদিন করলাম ওদিন ডাক্তার আমাকে বসায় আমাকে দেখাইছে যে কোথায় হচ্ছে উনি আমাকে কাটবে। আমি বলতেছি ম্যাডাম আমার স্কার নিয়ে কোনো সমস্যা নাই, আমি বেঁচে থাকতে চাই। কিন্তু না, ওনাদের হচ্ছে ওনারা মানে ডক্টর পেশেন্টকে সবসময় প্রায়োরিটি দেয়। পেশেন্টে কোনো কোশ্চেন থাকলে বা পেশেন্ট যাতে কোনোভাবে মনে না হয় যে না এটা অন্যভাবে করা যেত। তো যাই হোক, আমার স্কারটা দেখেন, উনি এখানে দাগ দিয়ে দেখাচ্ছে যে তোমার এতটুকু হবে, এর চেয়ে কম করতে পারবো না। তো আমি বললাম যে কোনো প্রবলেম নাই। তো যাই হোক, অপারেশন তো হলো। অপারেশনের পরে একটা জিনিস মেনশন করতে চাই, যদি এটা থাইরয়েড ক্যান্সার নিয়ে না, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ রুমে যখন থাকে, আমি তো এখানে আরো 2টা আবার অপারেশন হয়েছিল, ওখানে যে আফটার কেয়ার এটা আসলে বলার বাইরে নাই। মানে আমি আমার যখন অ্যানেস্থেসিয়া ছাড়ে আমার শরীর অনেক খারাপ লাগে। ওই সময় আমি কান্নাকাটি করতেছিলাম, একজন ডাক্তার এসে আমার হাত ধরে দাঁড়ায়ছিল। মানে আমি এটা কখনো ভুলবো না, কারণ ওইসব ভালনারেবল মোমেন্ট গুলিতে আসলে মানুষ যখন পাশে থাকে, ওই কেয়ারটা যখন দেয়, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার বায়োপসি রিপোর্টে তো আসে যে প্যাপিলারি কার্সিনোমা, এবং এটা ছড়ায় নাই। এটা যখন রিমুভ করে তখন এটা 2.7 সেন্টিমিটার ছিল, আর যখন এটা ফার্স্ট আইডেন্টিফাই হয় তখন এটা 0.9 সেন্টিমিটার ছিল, মানে 1 সেন্টিমিটারেরও কম। তো যাই হোক, এটা মার্জিন ক্লিয়ার ছিল, সব রিপোর্টই ভালো আসছে। তো ডক্টর আমাকে যেটা বললো যে এর পরের ট্রিটমেন্ট হচ্ছে আপনার রেডিও আয়োডিন থেরাপি, যেটা বলে ওদের টাটার পাশে যে রেডিও আয়োডিন সেন্টার, ওখানে করতে হবে। এবং এটা ফুললি টাটা থেকে হচ্ছে আপনার ভর্তুকি পেয়ে আসে, এবং এখানে এরকম কস্ট নাই। মানে এমনিতে এটা মনে হয় এক্সপেন্সিভ, কিন্তু ওখানে জাস্ট 500 রুপি লাগে। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে যেটা হলো যে বলতেছে ডোজের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে সিরিয়ালটা পাবেন। মানে আপনার যদি 1.5, আমি ইউনিটটা জানি না, 1.5 এর ডোজ লাগে, তখন আপনাকে 3 মাস পরে আসতে হবে, যেহেতু এই ডোজটা হচ্ছে হাই ডোজ। আর যদি খুব মিনিমাম ডোজ লাগে, সেটা ওরা সঙ্গে সঙ্গে আপনাকে আর কি অ্যাডজাস্ট করতে পারবে, কারণ ওদের একটা লিমিটেড পরিমাণ আসে রেডিও আয়োডিন আইসোটোপ যেটা, এবং ওইটা হচ্ছে ওইভাবে ওরা সবাইকে ইয়ে করে। তো যাই হোক, আমাকে ওখানে একটা স্ক্যান করে ওরা, হচ্ছে একটা ফার্স্টে একটা ক্যাপসুলের মতো একটা খাওয়ায়, পরের দিন সকালে হচ্ছে স্ক্যান করে। এটা হচ্ছে দেখে যে আপনার কোনো থাইরয়েড টিস্যু বা কিছু রয়ে গেছে কিনা, ওখানে শোষণ হয়। তো আমার স্ক্যানে যেটা হলো যে আমার স্ক্যানে ব্ল্যাক স্পট আসছে। তো ব্ল্যাক স্পট আসার পরে ওরা যেটা বললো যে আমাকে, ওখানকার যিনি ডক্টর উনি বললো 0.55 একটা, মানে খুবই মিনিমাম একটা ডোজ জাস্ট প্রিকশন হিসেবে দিয়ে রাখবে। তো ওইটা আমাকে দিতে পারবে। তো আমি পরের দিন যাওয়ার পরে যেটা হয় যে এটাও একটু ইম্পর্টেন্ট, আমি তখন ব্রেস্ট ফিডিং করছিলাম। তো ব্রেস্ট ফিডিং করার সময় আসলে রেডিও আয়োডিন থেরাপিটা নেওয়া যায় না, কারণ ব্রেস্ট মিল্কটাকে হচ্ছে আয়োডিনটা শোষণ করে, এবং সেক্ষেত্রে এটা পরবর্তীতে ক্যান্সারাস হতে পারে। তো যাই হোক, ওইখানে একজন ইন্টার্ন ডাক্তার যখন জানলো যে আমার বেবি আছে এবং আমি ব্রেস্ট ফিড করছি, উনি বললো যে আপনার এখন দিতে হবে না, আপনি বাংলাদেশে চলে যান। ব্রেস্ট ফিডিং বন্ধ করার পরে 6 সপ্তাহ গ্যাপ রাখতে হবে, তারপর হচ্ছে আমি আসতে পারবো, মানে তারপর আমি রেডিও আয়োডিনটা দিতে পারবো। রেডিও আয়োডিন থেরাপির বিষয়টা এটা আমরা পরে শুনি, এটা যেহেতু একটা ভিন্ন একদম বিষয়, আমরা মনে হয় তাহলে একটু পরে শুনি। ততক্ষণে আমরা একটু স্যারের কাছ থেকে শুনে আছি। স্যার, আপনি যদি মিঠু স্যারকে প্রশ্ন ডক্টর আব্দুল করিম মিঠু, ময়মনসিংহ মেডিকেল কলেজের, আমার একই মেডিকেল কলেজের। সো আমার সঙ্গে, মানে তোমার সঙ্গে কথা বলতে খুবই খুবই মানে ইয়ে হচ্ছি যে আমরা অনেক কিছুই জানতে পারবো তোমার। তুমি একটু বলবো যে এই ক্যান্সারের, মানে থাইরয়েড ক্যান্সারের প্রাথমিক কি রকম লক্ষণ থাকে, কি রকম এটার অবস্থা হয়, কি দেখলে পরে মানুষ যেন মনে করে যে হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং পরীক্ষা নিরীক্ষা করা উচিত। ওভার টু ডক্টর করিম। ধন্যবাদ ডক্টর আবু জামিল ফয়সাল স্যার, এবং আমাদের সাথে আপা আছেন যে তানিয়া আপা, উনি ক্যান্সার সার্ভাইভার হিসেবে। আমার কাছে মনে হচ্ছে আসলে আমি অনেক জায়গায় অনেক প্রোগ্রামে যাই, টিভি প্রোগ্রামেও যাই, বা বিভিন্ন জায়গায় আসলে এই থাইরয়েড ক্যান্সারের ম্যানেজমেন্ট আপডেট নিয়ে কথা বলতে যাই। অলরেডি আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি, তারপর হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্ট আপডেট সম্পর্কে আসলে আমি বলতে চাই।
তো আমার কাছে মনে হচ্ছে আজকের প্রোগ্রামটা টোটালি একটা ডিফারেন্ট প্রোগ্রাম। এটা সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। এটা হলো যদি না আমি ভুল না করে থাকি, মানে ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে মানে একটা সংগঠন, যেটা আসলে খুবই খুবই দরকার আমাদের দেশে প্রেক্ষাপটে। আসলে খুবই দরকার এটা। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ। আমি আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই থ্যাঙ্কস জানাই যে আসলে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা আসলে যদি বলতে হয় মানে একদম স্ট্যান্ডার্ড ক্যান্সার চিকিৎসা থেকে আমরা কিন্তু একটু এখনো দূরে আছি। যদিও আমাদের দেশে অনেক ক্যান্সার রোগ, এটা বিভিন্ন কারণে। এটা হলো যদি আপনি বলেন পলিসি মেকিং এ দূরে, আমরা চিকিৎসা ব্যবস্থা থেকে দূরে, অনেক কিছু গ্যাপ আছে আমাদের মধ্যে, এটা আমি অকপটে স্বীকার করি। তো প্রথমে আসি আমি যদিও নাক কান গলা বিশেষজ্ঞ, আমি পরবর্তীতে দীর্ঘদিন এই থাইরয়েড এবং হেডনেক ক্যান্সার মানে নাক কান গলার যে ক্যান্সার গুলো হয় ওই ক্যান্সার গুলাকে এক নামে বলে হেডনেক ক্যান্সার। এগুলা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি। আমি টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতেও আমি প্রায় 6 মাসের মতো ছিলাম। মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার, এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে টপ মোস্ট ক্যান্সার সেন্টার, ম্যানহাটন নিউ ইয়র্কে। ওখানেও আমি কাজ করছি, দেখছি। এবং হার্ভার্ড মেডিকেল ইউনিভার্সিটি আমি অ্যাবসলিউটলি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড নিয়ে ট্রেনিং করছি। এবং গত বছরের ঠিক এই টাইমে, আজকে তো 25 তারিখ, 25শে জুলাই থেকে আমি গত বছর অস্ট্রেলিয়াতে রয়্যাল নর্থশোর হসপিটাল, এটা হলো সিডনি, এবং রয়্যাল মেলবোর্ন হসপিটাল মেলবোর্ন, এই দুইটা হসপিটাল আমি অ্যাবসলিউটলি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড ক্যান্সার নিয়ে আমি ট্রেনিং করছি। এবং টোটালি এই প্রোগ্রামগুলা তাদের ফান্ডিং এর প্রোগ্রাম। আমি কম্পিটিশনে তাদের এই অ্যাওয়ার্ড, প্রায় $5,000 একটা অ্যাওয়ার্ড আমি অর্জন করে ওই দেশে গিয়েছি, আমি ট্রেনিং করে আসছি। তো এখন আমি আসলে মেন কথায় আসি। মেন কথা হলো থাইরয়েড গ্রন্থি কি, প্রথম আমাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে। থাইরয়েড গ্রন্থি হলো যেটা ডক্টর আবু জামিল ফয়সাল বলছিলেন যে থাইরয়েড গ্রন্থি হলো প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি, এটা আমাদের গলার সামনে দেখা যায়। তো আমি ছোট্ট করে একটা কথা বলি সবসময় সব রোগীদের উদ্দেশ্যে, সব মানুষদের উদ্দেশ্যে, সাধারণত থাইরয়েড গ্রন্থি দেখা যায় না। তো থাইরয়েড গ্রন্থি যখন দেখা যায় তখন বুঝতে হবে যে কোনো না কোনো কারণে এই থাইরয়েড গ্রন্থি ফুলে গেছে, হয় হরমোনের অভাবে অথবা কোনো কারণে টিউমার বা নোডিউলের জন্য। তো এই থাইরয়েড গ্রন্থির কাজটা কি আমাদের শরীরে? থাইরয়েড গ্রন্থি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। আমরা বলি অন্তঃকরা গ্রন্থি। অন্তঃকরা মানে হলো এন্ড্রোকাইন বা হরমোন নিঃসৃত করে এই থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, এই হরমোন আমাদের শরীরের বিপাকে সহায়তা করে এবং শরীরের সবচেয়ে এসেনশিয়াল একটা গ্রন্থি। এবং এই গ্রন্থিটা সব মানুষের থাকে, এটা খুবই স্বাভাবিক। থাইরয়েড গ্রন্থি সব মানুষের থাকে। তো এখন অনেক সময় হয় কি, থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয়, থাইরয়েড হরমোন, কারো কারো ক্ষেত্রে একটু কম নিঃসৃত অথবা কারো ক্ষেত্রে একটু বেশি নিঃসৃত হয়। তখন কম নিঃসৃত হলে বা বেশি নিঃসৃত হলে আমরা কিভাবে বুঝি? সাধারণত আমরা কিছু লক্ষণ দেখা যায়। কম নিঃসৃত হলে যেটা হয়, আসলে আমরা শক্তি পাই না, এনার্জি পাই না। আমরা একটু, আমাদের কাছে মনে হচ্ছে কেমন যেন দুর্বল দুর্বল লাগে আমাদের কাছে। এক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি ফুলতেও পারে, নাও ফুলতে পারে। আবার অনেক সময় যদি থাইরয়েড গ্রন্থি বেশি সিক্রেশন করে, মানে বেশি নিঃসরণ করে থাইরয়েড হরমোন, তখন হয় কি, আমাদের মানে খুব শরীর খুব ঘামাইতে থাকে, অনেক সময় বুক ধড়ফড় করতে থাকে। এক্ষেত্রেও থাইরয়েড গ্রন্থি ফুলতেও পারে, নাও ফুলতে পারে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? আমরা সাধারণত নির্ণয় করি থাইরয়েড হরমোনের ছোট্ট একটা টেস্ট দিয়ে। আমরা অনেক সময় শুধুমাত্র থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টেস্টটা করে আমরা কিন্তু বুঝতে পারি। অনেক সময় সম্পর্ক খোঁজার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সাথে আমরা ফ্রি থাইরয়েড হরমোন, যেটাকে আমরা FT4 বলি মেডিকেলের ভাষায়, অনেক সময় ওইটা আমরা সাথে করি। যদি হরমোনের তারতম্য হয়ে থাকে, সাধারণত এটা চিকিৎসা করে থাকেন আমাদের দেশে হরমোন রোগ বিশেষজ্ঞ। এখন আপনারা যদি জানতে চান এই চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে কেমন, এই হরমোন রোগ বিশেষজ্ঞ, আমার কাছে মনে হচ্ছে একদম টোটালি আন্তর্জাতিক মানের চিকিৎসা আমাদের দেশে হয়। কারো যদি হরমোনের তারতম্য থাকে, আমাদের বেশ কয়েকজন ডাক্তার এবং আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে এই সমস্ত বিশেষজ্ঞ আছে এবং একদম অলমোস্ট বিনা পয়সা কিন্তু সরকারি হাসপাতালে এই সমস্ত চিকিৎসা হয়ে থাকে। এখন পরবর্তী ধাপে আমরা আসি। থাইরয়েড গ্রন্থি অনেক সময় ফুলে যায়, আমরা বলি কি গ্যাগ বলি অনেক সময়,
বা আপনারা দেখবেন যে অনেক সময় অনেকেই গলা বেশ ফুলা থাকে, বিশেষ করে এক সময় বলা হতো উত্তরাঞ্চলে আয়োডিনের অভাবে এই সমস্ত এলাকাতে এই থাইরয়েড গ্রন্থি ফুলা রোগী প্রচুর পাওয়া যায়। তো এটাকে আমরা সাধারণত গ্যাগ রোগ হিসাবে উল্লেখ করি। এখন সব গ্যাগ এই যে খারাপ তা কিন্তু না, ম্যাক্সিমাম গ্যাগে কিন্তু ভালো। তো এখন একটা আশার আলো যে আগের মতো কিন্তু গ্যাগ এখন কম পাওয়া যায়, থাইরয়েড গ্রন্থি বা নোডুলার গয়টার আমরা যেটাকে বলি ওইটা কম পাওয়া যায়। এখন হয়তো আপনারা প্রশ্ন আপনাদের জাগতে পারে কেন কম পাওয়া যায়, কারণ এক সময় আয়োডিনের প্রচুর অভাব হতো। এখন সরকার আমাদের লবণের সাথে, আমরা যে প্রতিনিয়ত আমরা যে লবণ খাই, তরকারির সাথে লবণ খাই অথবা ভাতের সাথে যে লবণ খাই, এই লবণের সাথে কিন্তু এখন আয়োডিন সাপ্লিমেন্ট হিসেবে থাকে। এই জন্য কিন্তু আয়োডিনের অভাবে যেই গ্যাগ ওইটা কিন্তু এখন অনেক কমে গেছে। তাহলে এখন আসি আমরা পরবর্তীতে, এখন এই গ্যাগ হলে কি অপারেশন লাগে এবং নাকি অপারেশন লাগে না, এটাও কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন। এখন গ্যাগ হলে সব গ্যাগে অপারেশন লাগে না সাধারণত। কোন ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি? আমরা বলি সাধারণত অনেক ক্ষেত্রে যদি 4 সেন্টিমিটারের বেশি হয়। কেন 4 সেন্টিমিটারের বেশি হলে আপনি অপারেশনের কথা বলবেন? কারণ হলো 4 সেন্টিমিটারের বেশি হলে 5% এর বেশি রোগীর অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বলি ওই ক্ষেত্রে অপারেশন করে ফেলানোটা ভালো। আর আরেকটা হলো যে সমস্ত রোগীর গলার মধ্যে মানে পেশাব দেয়, মানে বা একটু গিলতে অসুবিধা হয়, খাইতে অসুবিধা হয়, অথবা একটু শ্বাসকষ্ট মনে হয়, অথবা যেহেতু একদম গলাটা আমাদের কসমেটিক্যালি কনসার্ন বা সৌন্দর্যগত একটা এলাকা, যেহেতু এলাকা এই এই জায়গাটা আমাদের এক্সপোজ থাকে, অনেকে কসমেটিক্যালিও বলে যে না ফুলাটা আমাদের ভাল লাগতেছে না, তখন ওই ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। তাহলে সব গ্যাগে কিন্তু অপারেশন লাগে না, খুব সিলেক্টিভ ক্ষেত্রে অপারেশন লাগে। এখন পরবর্তীতে আমরা আসি, এখন আসেন এই যে থাইরয়েড ক্যান্সার, ওই যে তানিয়া আপা যেটা বলছিলেন, থাইরয়েড ক্যান্সার বা আমরা কিভাবে বুঝবো? সাধারণত আসলে সত্যি কথা কি কোনো মানে ইয়ে থাকে না, উপসর্গ থাকে না। কি উপসর্গ থাকে? উপসর্গ একটা গলার সামনে থাইরয়েড গ্রন্থিটা একটু নোডিউল বা একটা দানাকৃতি হয়, একটু নোডিউল হয়ে যায়, এটাই থাকে, কিন্তু কোনো কোনো প্রতিক্রিয়া নাই, কোনো উপসর্গ নাই। ওই ক্ষেত্রে আমরা কি করি? ওই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে তার গলার সামনে ফুলে গেছে বা ধরলে একটু নোডিউল বা টিউমারের মতো লাগতেছে, তাহলে অবশ্যই সাথে সাথে আমি বলবো ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য। তবে একটা কথা, আরেকটা যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি এই কথাটাতে খুবই জোর দিই, আমি যেখানেই যাই এখানে এই কথাটা বলি। সাধারণত দেখা যায় আমরা যদি থাইরয়েড আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি, তাহলে 100 জন নর্মাল মানুষের মধ্যে প্রায় 40 থেকে 50 ভাগ লোকের কিন্তু কোনো না কোনো নোডিউল বা দানা থাইরয়েড গ্রন্থিতে পাওয়া যাবে। এটা খুবই ছোট, কারো 4 মিলিমিটার, কারো 5 মিলিমিটার, মানে সাবসেন্ট্রিক মানে 1 সেন্টিমিটারের নিচে। অনেক সময় কিন্তু মানে ইনসিডেন্টাল বলি আমরা, হঠাৎ করে ইনসিডেন্টালি কারো গলা একটা আল্ট্রাসোনোগ্রাম করলো অথবা কেউ একটা সিটি স্ক্যান করলো, অন্য কারণে দেখা গেল যে থাইরয়েড গ্রন্থিতে ছোট্ট একটা দানা হয়ে আছে। এটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে মানুষজন, অসম্ভব পেরেশানিতে পড়ে। এ আল্লাহ, আমার গলাতে এটা হয়েছে, এটা টিউমার হয়েছে, এবং সে আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, এরকম করে সে কিন্তু মানে ঘোরাঘুরি করতে থাকে। তো আমি বলবো যদি এই এই নোডিউল বা এই দানা 100 জন নর্মাল মানুষের ক্ষেত্রে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, তাহলে 40 থেকে 50 ভাগ লোকেরই এই থাইরয়েড নোডিউল পাওয়া যাবে। এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নাই। এটা চিন্তা মুক্ত হতে হলে একটাই করতে হবে, আমাদেরকে একটা ভালো এক্সপার্ট আল্ট্রাসোনোগ্রাম, যিনি থাইরয়েড নিয়ে আল্ট্রাসোনোগ্রাম সুন্দর করতে পারে, এবং যারা থাইরয়েড ক্যান্সার নিয়ে কাজ করে অথবা তারা থাইরয়েড রোগ নিয়ে কাজ করে, তাদের সাথে একটু শরণাপন্ন হতে হবে। তারপর যেটা হলো, এখন অনেক সময় হয় কি আপনার, আমি প্রথমে আসি থাইরয়েড নোডিউল, আপা কিন্তু কতটুকু বলে দিছে থাইরয়েড নোডিউলে আমরা কিভাবে তাহলে এটা কনফার্ম হবে এটা কি আমার ক্যান্সার নাকি ক্যান্সার না। প্রথমে আমাকে করতে হবে একটা ছোট্ট একটা টেস্ট, যেটাকে আমরা বলি ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, মানে এফএনএসি, মানে সুই দিয়ে থাইরয়েড নোডিউল থেকে আমরা রস নেই, রস নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে আমরা দেখি এর মধ্যে কোষগুলা কেমন। এটা মানে হিস্টোপ্যাথোলজিস্ট বা প্যাথোলজিস্ট এক্সপার্ট বিশেষজ্ঞ ওনারা দেখেন, দেখে বলে যে এটা কি ক্যান্সার না ক্যান্সার না। তারপর এটা একটা আমরা টেস্ট করি। আরেকটা টেস্ট করি হলো আমরা থাইরয়েড গ্রন্থি যে ফুলে গেছে
তাহলে কি আমাদের যে থাইরয়েড হরমোন নিঃসৃত হচ্ছে এটা কি বেশি নিঃসৃত হচ্ছে না কম নিঃসৃত হচ্ছে নাকি যতটুক দরকার ততটুক নিঃসৃত হচ্ছে, আমরা এটা নির্ণয় করি আর একটা আল্ট্রাসোনোগ্রাম করি। তাহলে আমার টেস্ট তিনটা: আল্ট্রাসোনোগ্রাম, থাইরয়েড হরমোনের মেজারমেন্ট, আর একটা হলো একটা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তবে একটা কথা, আপনারা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করলে সাধারণত একদম মানে স্ট্যান্ডার্ড গাইডলাইন, আমি যদি মানে হার্ভার্ড বা স্লোন ক্যাটারিং বা টাটা মেমোরিয়ালের সাথে যদি তুলনা করি, আমি বলি আদর্শ যেটা এখনকার সারা দুনিয়াতে যেটা আদর্শ চিকিৎসা, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 1 সেন্টিমিটারের নিচে হলে বা অনেক সেন্টারে 1.5 সেন্টিমিটারের নিচে যদি থাইরয়েড নোডিউল হয়, সাধারণত বলে যে এই সুই দিয়ে রস নিয়ে মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি পরীক্ষা করারও দরকার নাই, শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম এবং শুধুমাত্র থাইরয়েড হরমোন নির্ণয় পরীক্ষা করলেই হয়। এখন আমরা আসি তার পরবর্তী, এখন আমার রোগ ধরা হয়ে গেল, রোগ আমাকে বলে দিবে এটা কি ভালো অসুখ, মানে নোডুলার গয়টার বলে অনেক সময়, অনেক সময় বলে এটা গ্যাগ, বা অনেক সময় বলে এটা সন্দেহজনক, মানে ক্যান্সার হইতেও পারে ভালো হইতে পারে, আবার অনেক সময় সরাসরি বলে দেয় এটা ক্যান্সার। তো এখন আমি বলি বা অনেকে আমাদের কাছে জানতে চায় আমাদের দেশে আসলে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা যদি সারা দুনিয়ার সাথে তুলনা করেন তাহলে কেমন। আমি বলবো অবশ্যই আমাদের দেশের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা উন্নত বিশ্বের উন্নত সেন্টারের মতোই আমাদের দেশে এখানে ক্যান্সার চিকিৎসা হয়, এবং অনেকগুলা সরকারি হসপিটাল, বিশেষ করে আমি এখন যে হসপিটালে কাজ করি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তারপর আমি আগে যে হসপিটালে কাজ করতাম জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, এই সমস্ত হসপিটালে এই ক্যান্সারের খুবই 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 ভালো চিকিৎসা হয় এবং অলমোস্ট ফ্রি, একদম কোনো টাকা পয়সাই লাগে না, রোগী কষ্ট করে আসলে হয়, বাকিটুক কিন্তু আমরা সরকারিভাবে আমরা ব্যবস্থা করে থাকি। আর আপনি যদি প্রাইভেটলি চান, প্রাইভেটলি আমাদের দেশে এই সমস্ত চিকিৎসা খুবই ভালো হয়। আর আরেকটা ব্যাপার যেটা হলো এই ক্যান্সার রোগী, থাইরয়েড ক্যান্সার হলে যে পুরো গ্রন্থিটা ফেলে দিতে হয় তা কিন্তু না। এই যে আমাদের এখানে সিফাত আছে আমাদের সাথে, তো ওনার অপারেশনটা আমি করছি, এরকম আমার কয়েকজন ডাক্তার পেশেন্ট আছে, গত 2 মাসে আমি 3জন ডাক্তারের অপারেশন করছি। লেডি ডক্টর জাস্ট তারা ইন্টার্নি কমপ্লিট করে এখন জাস্ট তারা কমপ্লিট করে জাস্ট পোস্ট গ্রাজুয়েশন পড়ালেখা করতেছি, এরকম 2জন লেডি ডক্টর আমি অপারেশন করছি। আমি কিন্তু পুরো গ্রন্থিটা ফেলে দেই নাই, আমি অর্ধেক গ্রন্থিটা ফেলে দিয়েছি, কিন্তু তাদের থাইরয়েড ক্যান্সার। তাহলে মানে হলো কি মেইন মোটো থাকবে আমাদের, আমরা অসুখের সাথে কোনো কম্প্রোমাইজ করব না, আমরা অসুখের রেজাল্টের সাথে কোনো কম্প্রোমাইজ করব না, কম্প্রোমাইজ না করে কিন্তু আমরা থাইরয়েডের ক্যান্সারের চিকিৎসা করতে পারি। অর্ধেক থাইরয়েড গ্রন্থি কেটেও কিন্তু আমি পুরো গ্রন্থি কাটে যেই ফলাফল, অর্ধেক গ্রন্থি কাটলেও কিন্তু একই ফলাফল ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে। তো এখন আমি যেটা বলবো আমাদের দেশে এই ক্যান্সার চিকিৎসা খুবই উন্নত মানের ক্যান্সার চিকিৎসা আমাদের দেশে আছে, এবং ক্যান্সার চিকিৎসা পরবর্তী মানে অপারেশন পরবর্তী রেডিও আয়োডিন যেটা বলা হয়েছে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার, আমাদের দেশে প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে, এবং এই পরমাণু চিকিৎসা কেন্দ্র খুবই আন্তর্জাতিক মানের এবং খুবই ভালো চিকিৎসা হয়, খুবই ভালো ফলো আপ হয়। তো আমি বলবো ক্যান্সার, থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশে খুব আন্তর্জাতিক মানের হয়। এবং আরেকটা কথা যেটা, থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা কিন্তু প্রথম চিকিৎসা হলো অপারেশন করে প্রত্যেক রোগীর কিন্তু রেডিও আয়োডিন লাগে না, ম্যাক্সিমাম রোগীর লাগে না, যে সমস্ত রোগীর লাগে ওই সমস্ত রোগীর রেডিও আয়োডিন আমাদের দেশে খুবই ভালো ভালো কেন্দ্র আছে। যদিও বিভিন্ন কারণে গত 2-3 মাস ধরে আমাদের এই রেডিও আইসোটোপ পাওয়া যাচ্ছে না, চিকিৎসা একটু ব্যাঘাত ঘটছে, তো আমাদের দেশে এটার ব্যবস্থা ও খুবই 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 ভালো। তো আমি ডক্টর করিম আমি কি একটু থামাই, মানে আরো এই রেডিও আইসোটোপ আয়োডিন আইসোটোপ সম্পর্কে আরো একটু বিস্তারিত শুনবো আমরা। একটুখানি যে ইয়েকে মুনিরাকে থামাই দিছিলাম যে তার চিকিৎসার কথা সে বলতে শুরু করছিল যে রেডিও আইসোটোপের, আয়োডিন আইসোটোপের, তো সেটা শুনে নেই, তারপরে আবার ডক্টর করিম তোমার কাছে আসবো। ওকে মুনিরা। জি আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ধরেন একটা স্ক্যান করে ওরা ফার্স্টে একটা রেডিও, ওইটা
মানে রেডিও অ্যাক্টিভ না। ফার্স্টে আপনাকে আয়োডিনের একটা ক্যাপসুল খাওয়াই হচ্ছে, আপনাকে পরের দিন সকালে স্ক্যান করে যে আপনার কোনো থাইরয়েড কোষ, আমার বাই দ্য ওয়ে ফুল থাইরয়েডেক্টমি হয়েছে, আমার গ্ল্যান্ড পুরোটাই ফেলে দিয়েছিল, তো কোনো কিছু রয়ে গেছে কিনা যেখানে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা থাকে, এই জন্য ওরা স্ক্যানটা করে। যাই হোক, আমার স্ক্যানে যেটা হয়েছে যে একটু ব্ল্যাক মার্ক এসেছিল, তো ওরা আমাকে ডিসাইড করে ফার্স্টে যে 0.55 একটা ডোজ দিবে এবং এটা দিতে পারবো, কিন্তু যেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং অবশ্যই এটা দেওয়া যায় না। তো পরবর্তীতে আমি দেশে চলে আসি এবং আমার ব্রেস্ট ফিডিং বন্ধ করার পরে আরো 1.5 মাস ওয়েট করে তারপর আমি আবার ইন্ডিয়াতে যাই। ওখানে ওরা ওই ইয়েটা দেয়, ওটা হচ্ছে ওইটাও একটা ক্যাপসুলের মতো, আপনাকে জাস্ট গিলে খেতে হবে এবং তারপর আইসোলেশনে থাকতে হয়। আপনার ডোজের উপর ডিপেন্ড করে আইসোলেশনটা ওরা নির্ধারণ করে এবং ওদের কিছু একটা মেশিন আছে, এরকম করে ওরা আবার দেখে যে আপনার শরীর থেকে কিরকম রেডিও অ্যাক্টিভিটি বের হচ্ছে। তো আমাকে বলেছিল যে 24 আওয়ার্স থাকতে হবে, কিন্তু বেসিক্যালি 12 ঘন্টার ভেতরে আমাকে বের হয়ে যেতে বলেছে, যে কারণ আমার ওই রকম ইয়ে ছিল না আর কি পরের দিন সকালে। আর বেশি করে পানি খেলে বা এরকম কিছু একটা, মানে আপনাকে যেমন আয়োডিন থেরাপির পরে আপনাকে নারকেলে পানি খেতে বলে এরকম। তো যাই হোক, কিন্তু আমাকে যেটা হচ্ছে যে 21 দিনের মতো ডিস্টেন্স মেনটেন করতে বলেছে সবার সাথে, অ্যাটলিস্ট 6 ফিট করে। আর যেহেতু আমার বেবি ছোট ছিল, তখন আমার বেবি 9 মাস, প্রিকশনের জন্য বলেছে যে ওর সাথে 2 মাস ডিস্টেন্স মেনটেন করতে, যেহেতু ছোট বাচ্চাদের একটু বেশি ভালনারেবল থাকে তারা এই রেডিও অ্যাক্টিভিটির জন্য। তো এরপরে যেটা হচ্ছে যে 6 মাস পরে আবার আমাকে যেতে বলেছিল, 6 মাস পরে আবার যাই, 6 মাস পরে আবার সেই আয়োডিন ক্যাপসুল দিয়ে আমাকে স্ক্যান করে, ওই স্ক্যানটা আমার ক্লিয়ার আসছে। তো স্ক্যানটা ক্লিয়ার আসার পরে আপনাকে আর কি কোনো রেডিও আয়োডিন থেরাপি লাগবে না, কিন্তু এখন আমি হচ্ছে ইয়ারলি ফলো আপে আছি, বছরে একবার যে ওরা হচ্ছে জাস্ট আলট্রাসোনোগ্রাম করে, মানে এখন ওই স্ক্যানটাও আর করতে হয় না। আর এমনিতে হচ্ছে থাইরক্সিন ট্যাবলেট খাচ্ছি, এটা বলেছে যেদিন মারা যাবেন ওদিনও খাবেন, এটা মিস দেওয়া যাবে না। এই গুড, থ্যাংক ইউ মুনিরা। ওই যে থাইরক্সিন ট্যাবলেট খেতেই হবে, এটা কি কারণ বলছে কেন খেতে হবে? এই আমার তো গ্ল্যান্ড নাই, আমার তো হরমোন এখন উৎপন্ন হচ্ছে না। তো আগে আমি বলেছিলাম যে আমার হাইপোথাইরয়েডিজম ছিল, আমি 2010 থেকে থাইরক্সিন খাই, কিন্তু তখন আমি খেতাম 0.25। এখন যেমন আমার ডোজ অনেক বেশি, যেহেতু আমার নিজের বডি তার কিছু উৎপন্ন হচ্ছে না। আচ্ছা, গুড, থ্যাংক ইউ মুনিরা। এখন আমরা আবার ফেরত যাই ডক্টর করিমের কাছে। ওই যে রেডিও আইসোটোপ, আয়োডিন রেডিও আইসোটোপের কথা তুমি বলছিলা, তো সেটা আবার একটু ভালো মতে একটু ক্লিয়ারলি বলো, যেভাবে মুনিরা বলল। আমি স্যার এর মধ্যে একটু কিছু কথা বলে আসি। থাইরয়েড গ্রন্থি আসলে হয়েছে কি, আমি সবাইকে বলি এটা, যেখানে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাই ওখানে আমি সাধারণত বলে থাকি যে থাইরয়েড গ্রন্থি ফেলে দেওয়া কিন্তু খুব বড় ক্রেডিট না। আমি সুন্দর একটা থাইরয়েড সার্জারি করে আসলাম, এটা কিন্তু বড় ক্রেডিট না বা বড় সার্জনের কাজ না। তাহলে কি কাজ? থাইরয়েড গ্রন্থির সাথে কিন্তু প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, ছোট্ট ছোট্ট 4টা গ্রন্থি থাকে থাইরয়েড গ্রন্থির সাথে। এটার কাজকে শরীরে ক্যালসিয়াম বিভাগে সাহায্য করা। তাহলে কিন্তু এই 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু আমাকে বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে, রাখতে হবে। 1 2 নম্বর কথা হলো থাইরয়েড গ্রন্থির ঠিক নিচ দিয়ে 2টা আমরা তারের মতো বলি, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ বলি, একটা 2টা কি স্নায়ু যায় আর কি, 2টা নার্ভ যায়। এখন এই 2টা নার্ভকে আমাদেরকে রক্ষা করতে হবে। কেন রক্ষা করতে হবে? আমরা যে এত সুন্দর করে কথা বলি, এই নার্ভের মাধ্যমে কিন্তু আমরা এত সুন্দর করে আমাদের স্বরনালী বা ভোকাল কর্ডের নড়াচড়া নিয়ন্ত্রণ করে এই নার্ভের মাধ্যমে। আরেকটা ব্যাপার, বিশেষ করে যারা গান গায়, গায়ক গায়িকা, অথবা যারা উচ্চস্বর ব্যবহার করে, পলিটিশিয়ান বা স্ট্রিট ভেন্ডার, এদের জন্য আরেকটা নার্ভ আছে আমরা যেটাকে বলি সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ। এই 3টা জিনিসকে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। এই জন্য আমি সবসময় রোগীদেরকে বলি, মানে থাইরয়েড গ্রন্থি ফেলে দিচ্ছেন তা কিন্তু না। আপনি থাইরয়েড গ্রন্থি ফেলে দিয়ে আপনার প্যারাথাইরয়েড গ্রন্থি চলে গেছে, আপনি কথা বলতেছেন ফ্যাসফ্যাসিয়ে, অথবা আপনি উচ্চস্বরে কথা বলতে পারতেছেন না, এগুলাও কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমরা বলে থাকি, যেমন অস্ট্রেলিয়াতে আমি যেখানে ট্রেনিং করছি ওখানে যেমন তারা শুধুমাত্র, আমি 2 জনের আন্ডারে কাজ করছি, ওরা শুধুমাত্র থাইরয়েড প্যারাথাইরয়েড গ্রন্থি করে, আর কিচ্ছু করে না। তারপর হারবার্ডে দিয়ে গেলাম, ডক্টর রেন্ডলফ, দুনিয়া সেরা বিখ্যাত লোক, সে শুধুমাত্র থাইরয়েড প্যারাথাইরয়েড করে।
আমাদের দেশে হয়তো আমরা একদম মানে একটা গ্রন্থি নিয়ে এখনো কাজ ওইভাবে শুরু করে না। যদি আমরা শুরু করছি, তো আমার কথা থাকবে, উপদেশ থাকবে রোগীদের প্রতি বা সাজেশন থাকবে, থাইরয়েড গ্রন্থি অপারেশন আপনি যখন করাবেন বুঝে শুনে দক্ষ যিনি যিনি এ ব্যাপারে অভিজ্ঞ, যিনি এ ব্যাপারে আপনি তাকে দিয়ে আপনি এই থাইরয়েড সার্জারি করাবেন। কারণ থাইরয়েড গ্রন্থির সাথে আরো অনেক কিছু জড়িত। এখন আরেকটা ব্যাপার আছে, যেটা হলো এখন আপনারা জানতে চাইছেন যে থাইরয়েড গ্রন্থি ফেলে দিলে, পুরোটা ফেলে দিলে আসলে ওই যে তানিয়া আপা যেটা বললো, আমার তো বডিতে থাইরক্সিন হরমোন নিঃসৃত হচ্ছে না, এই জন্য আমাকে প্রতিদিন বাইরে থেকে থাইরক্সিন ট্যাবলেট খেতে হয়। এই থাইরক্সিন ট্যাবলেট আমাদের দেশে কিন্তু অনেকগুলা কোম্পানি একদম আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি করে এই থাইরক্সিন ট্যাবলেট, এবং তারা বিদেশেও কিন্তু রপ্তানি করে, এবং দামও সহনীয় এবং হাতের নাগালে। এগুলা খুবই পাওয়া যায়, খুবই অ্যাভেলেবল, এবং প্রতিদিন সকালে খালি পেটে কিন্তু খাইতে হয়। এবং যদি অর্ধেক থাইরয়েড গ্রন্থি আমরা ফেলে দিই, সাধারণত লাগে না, 100 জনের মধ্যে 80 জনের লাগে না, 20 জনের লাগতে পারে। কিন্তু পুরো থাইরয়েড গ্রন্থি ফেললে কিন্তু অবশ্যই আমাদেরকে এই ট্যাবলেটটা খাইতে হবে। আরেকটা ব্যাপার, এখন আসি আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন। মানে রেডিও আয়োডিনটা কি? রেডিও আয়োডিনটা হলো মানে আমরা পুরো গ্রন্থিটা ফেলে দিলাম, গ্রন্থি থেকে পাশে লসিকা গ্রন্থি থেকে অসুখ গেছে, ওইটাও আমরা ফেলে দিলাম, তারপরেও কেন রেডিও আয়োডিন প্রয়োজন হয়? কারণ বলা হয় যে মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এরকম কিছু অসুখ রক্ত বা লসিকা গ্রন্থির মাধ্যমে একটু আশেপাশে ছড়ায় যায়, ওগুলো আমরা খালি চোখে দেখি না, আনতেও পারি না। এই জন্য এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সাধারণত রেডিও আয়োডিন অ্যাবলেশন দরকার হয়। মানে কোনো অসুখ যদি ব্লাডের মাধ্যমে বা কোনো অসুখ যদি লসিকা গ্রন্থির মাধ্যমে ছড়িয়েও যায়, তাহলে রেডিও আইসোটোপের মাধ্যমে ওইগুলাকে সাধারণত মেরে ফেলা হয়। এবং এই মেরে ফেলা হয়, এবং এটা হলো অপারেশনের ঠিক কয়েকদিন পর পরে কিছু টেস্ট করে তারা নির্ধারণ করে সেই উপযুক্ত কিনা, এবং কিছু নিয়ম কারণ আছে। তানিয়া আপা খুবই সুন্দরভাবে নিয়মগুলা বলছে। তো আমাদের দেশেও এই চিকিৎসা কিন্তু খুবই ভালোভাবে হয়, এবং এই চিকিৎসা আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত প্রাইভেট লেভেলে হয় না, টোটালি গভর্নমেন্ট লেভেলে হয়। ওই আণবিক শক্তি কমিশনের আন্ডারে বিভিন্ন পরমাণু চিকিৎসা কেন্দ্র এই সমস্ত চিকিৎসা করে থাকেন। এখন যদিও আমিও টাটাতে কাজ করে আসছি, অনেকদিন ছিলাম টাটাতে, খুবই কম রেটে আপনি রেডিও আয়োডিন অ্যাবলেশন নিয়ে আসছেন, কিন্তু বাইরে এই রেডিও আয়োডিন অ্যাবলেশন নিতে ইন্ডিয়াতে প্রায় 4.5 থেকে 5 লাখ টাকা লাগে। যদিও টাটাতে খুব বেশি একটা টাকা লাগে নাই, আমাদের দেশে ওই রেডিও আয়োডিন অ্যাবলেশনে খুব বেশি টাকা লাগে না, আমার মনে হয় সর্বসাকুল্যে 30 থেকে 35 হাজার টাকা লাগে। হ্যাঁ, তো এখন আমি অনুরোধ করব ক্যান্সার সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন, যেহেতু আপনারা ক্যান্সার সার্ভাইভার এবং আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন, আমার কাছে মনে হচ্ছে এখন একটা ফোকাস দেওয়ার সময় আসছে আমাদের এই রেডিও আয়োডিন অ্যাবলেশন নিয়ে বা এই রেডিও আয়োডিন নিয়ে। আমরা গত 2.5 মাস 3 মাস ধরে আমাদের রোগীগুলো অসম্ভব অবর্ণনীয় কষ্ট করতেছে এই রেডিও আয়োডিনের জন্য। এই জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, আমার এটা একটা অনুরোধ থাকবে। তো রেডিও আয়োডিন আমাদের দেশে কিন্তু ভালো চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসার পরবর্তী ফলো আপও কিন্তু খুবই ভালো, একদমই আন্তর্জাতিক মানের এই পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলো। এবং এই ক্যান্সার চিকিৎসা, থাইরয়েড ক্যান্সার চিকিৎসা, ক্যান্সার সার্জন আমাদের দেশে অনেকে আছে, খুব ভালো ক্যান্সার চিকিৎসা হয়। তবে কিছু সমস্যা আছে, এটা আমি সবার সামনেই স্বীকার করি, এটা অস্বীকার করার কিছু নাই। আমাদের দেশে রোগী বেশি, মানুষ বেশি, আমরা আসলে ওইভাবে কনসেন্ট্রেশনটা কিছু কিছু সময় আসলে কম হয়ে যায়। একটা নর্মাল গলা ব্যথা রোগী আসলে যেভাবে আমার কনসেন্ট্রেশন দেওয়া উচিত, থাইরয়েড ক্যান্সারের একটা রোগী আসলে বা ক্যান্সারের একটা রোগী আসলে এই কনসেন্ট্রেশন টোটালি ডিফারেন্ট হবে। এই জন্য আমরা এখনো একদম টোটালি ডেডিকেটেডলি আমরা কিন্তু অনেকে আছি এখন ক্যান্সার নিয়ে কাজ করি। আমি যখন নাক কান গলার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার নিয়ে কাজ করি। তো ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আশা করি। আপনারা আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো রাখবো, এই দেশকে এগিয়ে যাব। এবং প্রতি বছর অনেক রেমিটেন্স আমাদের দেশ থেকে কিন্তু চলে যাচ্ছে এই চিকিৎসা পারপাস, এবং এই চিকিৎসার মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছে হলো ক্যান্সার চিকিৎসা পারপাস। এই ব্যাপারগুলোতে আমাদের সবাইকে ফোকাস দিতে হবে। থ্যাংক ইউ ডক্টর করিম, থ্যাংক ইউ, চমৎকার। এবং এই যে শেষের যে অংশটুকু, এবং শেষের অংশটুকুর মধ্যেই সমস্যাটাও ইউ হ্যাভ সেড, মানে তুমি উল্লেখ করলা যে গত 2-2.5 মাস থেকে আমাদের এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এটা পাওয়া যাচ্ছে না, এবং এটা পাওয়ার জন্য ওই সরকারি ভাবেই চেষ্টা করতে হবে, এবং আমরা সরকারকে এটা নিয়ে কথা বলতে পারি। এবং সিফাত বলতেছিল যে আজকের
অনুষ্ঠানের শেষে গিয়ে আমরা তিনজনে বসে আর একটু কথা বলবো না। আমি শেষ প্রশ্নটা তানিয়ার কাছে করতে চাই যে এইটা আপনার চিকিৎসা হলো, অপারেশন হলো, চিকিৎসা হলো, তারপরে এখন আপনি প্রতি বছর একবার করে চেক আপ করতেছেন, মানে ফলো আপ দরকার আছে। তো এইটার জন্য কিরকম মানে আপনার মানে বক্তব্য থাকবে, যারা নাকি থাইরয়েড ক্যান্সারে ভালো হয়েছে বা থাইরয়েড ক্যান্সারের পরে থাইরক্সিন নিচ্ছে বা নিচ্ছে না, মানে ফলো আপের কিরকম আপনি সবাইকে উপদেশ দিবেন? তানিয়া মুনিরা। যেটা হচ্ছে যে প্রথম আমি তো অপারেশন করি 2022-এ, তো মানে একটা হচ্ছে আপনার ব্লাড টেস্ট, যেটা বলে যে আপনাকে টিএসএইচ টা হচ্ছে ইনিশিয়ালি প্রথম 2 বছর মনে হয় 0.5 এর নিচে রাখতে হবে, এরকম একটা। আর এখন যেহেতু আমার 3rd ইয়ার, এখন আমাকে বলেছে টিএসএইচ যদি আমার 0.5 থেকে 1 হয় তাহলে ভালো। আর যেটা হচ্ছে ইয়ারলি আমার যেটা আলট্রাসোনোগ্রাম করে দেখে যে কোনো গ্রোথ বা এরকম আছে কিনা, যেহেতু এখানে আরো কিছু গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড না কি বলে এটাকে, আমি বলতে তো ওগুলি হচ্ছে ওরা দেখে। এবং যেটা হচ্ছে আমি গত 2 বছরে একবার হচ্ছে আমি এখানে দেখে আসছি, মানে আলট্রাসোনোগ্রাম করে আসছি এবং ওই ব্লাড টেস্ট গুলিও করে আসছি। একটা যেটা ব্লাড টেস্ট এনটিটিজি বলে, আমি এটার ফুল এক্সপ্লেনেশন জানি না, থাইরোগ্লোবিলিন বা এরকম কিছু, সেই হ্যাঁ এইটা এনটিটিজি যেটা, এটা আমি দেখি নাই যে বাংলাদেশে, যেমন আমি বারডেমে টেস্ট করে, বারডেমে এটা ছিল না। তো এই টেস্টটা আমি ওইটা আবার টাটাতেও করে না, মানে হোমি ভাবাতে করে না, এটা করে হচ্ছে রেডিও আয়োডিন যে সেন্টারটা ওখানে করে। তো এইটা মেবি মার্কারের মতো, অনেকটা ক্যান্সার মার্কারের মতো, তো থাইরয়েড ক্যান্সারের জন্য। তো এইটা হচ্ছে এইটা বাংলাদেশের সুযোগ হয়নি করার, তো এটা আমি ইন্ডিয়াতেই করি বছরে একবার। হয় আমাদের এখানে হয় এগুলা, মানে আমাদের জানা ছিল না, সরি। থ্যাংক ইউ তানিয়া। মানে ফলো আপটা মানে কিরকম ভাবে কতদিন পর পর কি করতে হয়, তানিয়া খুবই সুন্দর করে বললো। আমরা একটু ডক্টর করিমের কাছে একটু শুনি যে আমাদের দেশে কিরকম। এবং একজনে মাঝখানে একটা প্রশ্ন করছে যে তার থাইরয়েড অপারেশন হয়েছে মাস 5 আগে, কিন্তু এখন হচ্ছে না, ওই আয়োডিন থেরাপি, রেডিও আয়োডিন থেরাপিটা পাচ্ছে না। এটা কি তার কোনো সমস্যা হবে কিনা? ওভার টু ডক্টর করিম। আসলে রেডিও আয়োডিন থেরাপি যাদের দরকার, যাদের প্রয়োজন, মানে যাদের ইন্ডিকেশন আছে দিতে হবে, এটা দিয়ে দেওয়াটা দরকার, সত্যি কথা যেটা। এখন ধরেন আমরা একটা ক্রাইসিসে পড়ছি আসলে, এখন যেহেতু দেশে রেডিও আইসোটোপ নাই, এই জন্য উনি হয়তো দিতে পারতেছে না। এখন সমস্যা, আসলে দিয়ে দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তো ওই তানিয়া আপা যেটা বলতেছিলেন, মানে আমাদের দেশে রেডিও আয়োডিন দেওয়ার পরে ফলো আপের যে সমস্ত এই পরীক্ষা, থাইরয়েড হরমোন বলেন আপনি, থাইরোগ্লোবিলিন, মানে বিশেষ করে আমরা প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, ফলিকুলার থাইরয়েড ক্যান্সার, এটা অনেক ক্যান্সার মার্কার, থাইরোগ্লোবিলিন, তারপর অ্যান্টি থাইরোগ্লোবিলিন, আল্ট্রাসোনোগ্রাম, সবকিছু কিন্তু আমাদের দেশে আছে। এবং প্রত্যেকটা পরমাণু চিকিৎসা কেন্দ্রে রেডিও আয়োডিন অ্যাবলেশনের পরে কিন্তু একটা সুন্দর বই দিয়ে দেওয়া হয়, একদম সুন্দরভাবে ওই বইটা থাকে, ওই বইটা নিয়ে যাইতে হয় কিন্তু ফলো আপে। ওই বইতে কতদিন পরে ফলো আপ ওরা সুন্দর করে উল্লেখ করে দেয়, এই ফলো আপে কত থাইরোগ্লোবিলিন রিপোর্ট, কত টিজি রিপোর্ট, থাইরয়েড হরমোনের রিপোর্ট কত, আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট কি, সবকিছু কিন্তু খুবই উল্লেখ থাকে এবং খুবই মানে ফরমেটিভ বইতে, খুবই আন্তর্জাতিক মানের আসলে চিকিৎসা কেন্দ্রগুলা। হ্যাঁ, এখন কোনোভাবে কোনো কারণে কিন্তু ওই যে হয়তো আমাদের দেশে যেটা হয় আর কি, টেন্ডারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হয়তো এই রেডিও আইসোটোপ কিনতে হয়, কোনো কারণে হয়তো এই আইসোটোপ তারা সাপ্লাই দিতে পারতেছে না, বা কোনো একটা কিছু হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটা ডিলে হচ্ছে। তবে এই ট্রিটমেন্টটা আসলে করা দরকার, মানুষজন খুবই অবর্ণনীয় কষ্ট করতেছে। অবশ্যই। এইখানে একটা প্রশ্ন আসছিল একজনের কাছ থেকে যে সে এই রেডিও অ্যাক্টিভ এই থাইরক্সিন ট্রিটমেন্ট নেওয়ার পরে তার ধারণা যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, মানে তার এখন ব্রেস্ট ক্যান্সার আইডেন্টিফাইড হয়েছে, ওইটা কি আয়োডিন থেরাপির সঙ্গে কোনো সম্পর্কিত কিনা? আচ্ছা, খুবই সময় উপযোগী প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন।
তো থাইরয়েড ক্যান্সার সাধারণত থাইরয়েড থেকে ব্রেস্টে যায় না, সাধারণত যায় না, একদমই যায় না, এটা রেয়ার। আমি এখন পর্যন্ত কোনো স্টাডিতে প্রমাণ হয় নাই। তবে ব্রেস্টের ক্যান্সার অনেক সময় থাইরয়েডে আসতে পারে, রেয়ার ক্ষেত্রে, খুবই কদাচিৎ ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার, ওনার কোশ্চেনটা ছিল রেডিও আয়োডিন অ্যাবলেশন যে উনি দিয়েছিলেন থাইরয়েড ক্যান্সারের জন্য, এটার জন্য ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা। রাইট, এটার জন্য কি ব্রেস্ট ক্যান্সার হইল কিনা? না, থাইরয়েডের রেডিও আয়োডিন অ্যাবলেশনের জন্য সাধারণত হলে ওই লালাগ্রন্থি বা স্যালাভারি গ্ল্যান্ড বলি, যে আমরা স্যালাভারি গ্ল্যান্ডের অনেক সময় ক্যান্সার হতে পারে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় না। যেটা হলো মানে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, সাধারণত স্যালাভারি গ্রন্থির ক্যান্সার হয় রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়ার পর। তাই বলে তানিয়া আপা আপনি আবার ভয় পাবেন না যে আমি রেডিও আয়োডিন অ্যাবলেশন দিয়েছি আমার এটাও খুবই রেয়ার, অসম্ভব রেয়ার, খুবই রেয়ার। কিন্তু আপনার সরি, এখানে মনে হয় কোনো একজন বলেছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, এটার মনে হয় একটা মাত্রা আছে যে এত এর নিচে হলে এটা প্রবলেমেটিক না কখনোই। আপনাকে তো খুবই, আপনাকে খুবই লো ডোজ রেডিও আয়োডিন দেওয়া হয়েছে, খুবই লো ডোজ রেডিও আয়োডিন, খুবই লো ডোজ, ভয়ের কিছু নাই। আচ্ছা ডক্টর করিম, এখানে আরেকটা প্রশ্ন আসছে যে লিকুইড থেরাপি কি নেওয়া যাবে? লিকুইড থেরাপি আসলে এটাও মনে হয় আমি খুব ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে, কিন্তু আমি যে যতটুকু জানি লিকুইড থেরাপি নিয়ে, এটা মনে হচ্ছে ওই যে ওদেরই কোনো একটা মানে আয়োডিনের কোন একটা প্রিপারেশন কিনা, আমি আসলে খুব ভালো এটা আমি বলতে পারবো না। আমাদের দেশে বোধহয় নাই। না না, আমি আমার আইডিয়া নাই। সাধারণত রেডিও আয়োডিন অ্যাবলেশন রেডিও আইসোটোপে দেয়, রেডিও আইসোটোপ দিয়ে আমরা যতটুকু শুনে আসছি, জেনে এখন একটা করা যায়, আমাদের যারা রেডিও আয়োডিন পাচ্ছে না এরকম কিছু রোগী জোগাড় করে, আমার কাছে মনে হচ্ছে আমরা একটা প্রেস কনফারেন্স করতে পারি। আমি কয়েকটা টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করছি, কয়েকটা টিভি চ্যানেল অলরেডি কাজ শুরু করছে। আর আরেকটা হলো, দরকার হলে যদি তাও সম্ভব না, তাহলে আমরা একদিন আণবিক শক্তি কমিশনের সামনে আমরা 15 জন 20 জন বা 25 জন আমরা একটু দাঁড়াইলাম। এটা তো আমাদের অধিকার, আমরা কেন ওই চিকিৎসাটা পাবো না? এটা আমার রাষ্ট্রই দায়িত্ব নিতে হবে, এটা তো আমাদের অধিকার। একটা ভালো অপারেশন হয়েছে, কিন্তু সেই কেন রেডিও আয়োডিন অ্যাবলেশন নিতে পারবে না? এখন তার বেন্ডো সাপ্লাই দিচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আমাদের কেন আমরা এটার জন্য সাফার করবো? এটা তাদের এই ব্যর্থতা। তাদের গুড সাজেশন, খুবই ভালো, চমৎকার সাজেশন। এবং এটা আমাদের খুবই শিগগিরই এই ধরনের অ্যাডভোকেসির কাজ করতে হবে। মানে আণবিক শক্তি কমিশনের সঙ্গে যোগাযোগ করা, তাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করা, সরকারের অন্য জায়গায় কথাবার্তা বলা, আমাদের ডিজি হেলথের সঙ্গে কথাবার্তা বলা ইত্যাদি অবশ্যই করতে হবে। এবং আজকে আমরা প্রায় 1 ঘন্টা হতে চলছে, 1 ঘন্টার মধ্যে আর 5 মিনিট বাকি আছে। আজকের আলোচনাটা কিন্তু সাংঘাতিক সুন্দর এবং খুবই সুন্দরভাবে স্টেপ ওয়াইজ, ডক্টর করিম যেভাবে স্টেপ ওয়াইজ বলছে ঠিক তেমনিতেই তানিয়াও আপনি কিন্তু খুবই সুন্দর করে বলছেন। আর কোনো কিছু কি বলার আছে তানিয়া? শেষ 1 মিনিট। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন আমার ধরা পড়ে তখনও আমাকে অনেক ডাক্তাররা বলেছিল যে বাংলাদেশে আসলে থাইরয়েড ক্যান্সারের খুবই ভালো চিকিৎসা হয়, একটা ক্যান্সারের চিকিৎসা 100% ভালো হয়, এটা তখনও বলেছিল। আমি সেটা হচ্ছে আসলে ক্যান্সার রোগী যারা, তারা শুধু ক্যান্সারের জন্য না, তারা আসলে মেন্টালি অনেক ভালনারেবল ফিল করে, কারণ সবসময় আমাদের একটা ভয় থাকে ক্যান্সার আবার ফেরত চলে আসবে বা এরকম। তো এই যে ক্যান্সার রোগীদের একটা স্পেশাল যে কাউন্সিলিং দরকার, এইটা আইদার ডাক্তাররা নিজেরাও করতে পারে, আমি জানি না বাংলাদেশে আসলে এটা কিভাবে পসিবল, অথবা আরেকজন থাকতে পারে সাথে যিনি হচ্ছে এই কাউন্সিলিংটা দিতে পারবে। কারণ আমার যেটা হয়েছে যে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, এবং আজকে ধরেন এখন আমি অনেক হাসি খুশি, কারণ আমি 3 বছর হয়েছে, কিন্তু প্রথম বছর যদি দেখতেন আমি প্রায় মনে হতো যে আল্লাহ এটা কোনোভাবে ফেরত আসছে কিনা বা এরকম। তো এইটা আসলে ডাক্তাররাই পারে, এই সিম্পল কাউন্সেলিংটা আসলে ডাক্তাররাই দিতে পারে। তো এটা একটা বিষয় আমরা নজর দিতে পারি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ তানিয়া, অনেক অনেক ধন্যবাদ। এবং অগণিত শ্রোতা এবং দর্শকরা দেখছে, শুনছে। সো therefore you have done a good job, very good job, যে মানুষকে ভালো মতে সুন্দর মতে বোঝানো, এখানে কতটুকু ভয়ের ব্যাপার আছে, কতটুকু নিজে মানে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার, অনেকে তো চিকিৎসা কেন্দ্রে যেতে চান। তো যাই হোক, তো খুবই ভালো লাগছে। এবং
আজকে যারা দেখছেন এবং শুনছেন, আমি মনে করি যে অনেকে উপকৃত হয়েছেন। আমি ঠিক সেরকম 1 মিনিটের জন্য ডক্টর করিম লাস্ট মেসেজ। আমি আমি একটু স্যার, আপনি একটু ইন্টারপ্রেট করবো আমি এখানে। সিফাত আছে, হ্যাঁ, হ্যাঁ, এখন সিফাত না তো না আমাদের না না লাইভ। আমি 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 একটু বলি স্যার, যেহেতু তানিয়া আপা বলছে উনি ইন্ডিয়াতে চিকিৎসা নিচ্ছে, আর সিফাত হলো আমাদের দেশে চিকিৎসা নিচ্ছে, তাহলে আমি সিফাতকে অন্তত, আমার রিকোয়েস্ট স্যার, আপনি সিফাতকে অন্তত 2টা মিনিট ওরে বলতে দেন তানিয়া আপার সাথে ওর ওর মানে কাউন্সিলিং বা এভরিথিং, ও সিফাত কেমন পাইছে। সিফাত তুমি কোনো কিছু লুকাবে না, একদম যেভাবে পাইছো তানিয়া আপার সাথে একটু কোরিলেট করে তুমি বলবা যে আমাদের এখানে গ্যাপ আছে বা আমি একজাক্টলি এটা পাইছি। ওকে, তারপর আমি বলবো। ডাক্তার আব্দুল কলিম মিঠু স্যার উনি অলরেডি আমাকে আহ্বান জানিয়েছে বলার জন্য। আমি অবশ্য শেষে নিশ্চয়ই বলতাম, উনি না আহ্বান না জানালেও আমি বলতাম। গত মে মাসের 26 তারিখে আমার থাইরয়েড ক্যান্সারের অপারেশন হয়েছে এবং স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই স্যার বলেছেন যে উনি আমাকে অপারেশন করেছেন। আমার হচ্ছে ফলো আপে ছিলাম, তো সেই ফলো আপের মধ্যে হচ্ছে ডাক্তার আহমেদ মিজানুর রহমান, উনার ফলো আপে ছিলাম। উনার আমার আসলে কি করেছিলাম, এখানে একটা ছোট্ট নডিউলের মতো এসেছিল, তারপর উনি যথারীতি এফএনএসি করতে দিয়েছিল এবং এফএনএসি রেজাল্ট দেখার পরেই বলেছিল ডাক্তার আব্দুল করিম মিঠু উনার কাছে যাওয়ার জন্য। তারপর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, ওখানে গেলাম। উনি যথারীতি দেখে আমাকে একটা করতে বললো, আলট্রাসোনোগ্রাম করতে বললো। আলট্রাসোনোগ্রাম করার পর সেদিনই তাকে দেখিয়েছিলাম এবং ওই দিনই হচ্ছে সে অপারেশনের সিদ্ধান্ত জানালো এবং আমাকে জানতে চেয়েছিল যে কোনো ভয় আছে কিনা কিংবা অন্য কোনো বিষয় আছে কিনা। তো আসলে আমার বিষয়টা হয়েছিল কি, আমি এই বিষয়গুলো ক্যান্সার বা এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি ভয় পাইনি বা ভয় পাই না। এবং হচ্ছে এবং যেহেতু এবং ওনার এটাও ছিল খুব ভালো, মানে আমার কাছে আসলে খুব বেশি সংকোচ লাগেনি কিংবা খুব বেশি ভয় লাগেনি। এটা নিশ্চয়ই উনারও হতে পারে যে আসলে খুব বেশি আচরণটাই উনার এরকম ছিল, আসলে আমারও এরকম ছিল, খুব বেশি ভয় লাগেনি। আমার অভিজ্ঞতা তো ভালো, অপারেশনের পরে আমার কোনো কণ্ঠস্বরের সমস্যা হয়নি, অপারেশনের তাড়াতাড়ি রিকভার হয়েছে। এখন তো আমি একদম খুব অল্প দিন পরেই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পেরেছি এবং আমার রেডিও আয়োডিন থেরাপি লাগেনি, সেটাও উনি বলেছেন। এবং আমার অভিজ্ঞতা তো খুবই ভালো, আমার অভিজ্ঞতা ভালো দেশে চিকিৎসার বিষয় আর কি। এই তো। তোমার মানে সিফাত, তুমি কি এটা কি বলবা যে তোমার আগের একটা ক্যান্সার হয়েছিল, সেইখান থেকে তারপরে তোমার এখন থাইরয়েডের ক্যান্সার হইলো? হ্যাঁ, এবং আমার যে আগের অপারেশন হয়েছিল সেটাও দেশে হয়েছিল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে হয়েছিল মহাখালী, এবং সেটার অভিজ্ঞতাও তো আমার ভালো। সেখানে হচ্ছে আমি আসলে ভালো সেবাই পেয়েছি এবং এটা আসলে আমার জানার আগ্রহ যে এইটার পরে এইটা কেন হলো বা এটা কোনো সংযোগ আছে কিনা, আমি যে থেরাপি নিয়েছিলাম ইমিউনোথেরাপি, সেটার সাথে এটা সংযোগ আছে কিনা। তার অ্যাকচুয়ালি স্কিন ক্যান্সার হয়েছিল, তো সেখান থেকে মনে হয় যে এটা হয়েছে, তো সে জানতে চাচ্ছে যে ওইটার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, ম্যালিগন্যান্ট মেলানোমার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা। ডক্টর করিম? না, এটা আসলে এটার সাথে এটা রিলেটেড না। তো এখন আমি আসলে আপনি আমাকে সুযোগ দিচ্ছেন শেষ মুহূর্তের কিছু কথা বলার জন্য। তো আমি আসলে সবসময় আমি এটা বলি যে আসলে আমাদের কথা ডাক্তার হিসাবে যত না শুনবে রুগীরা, তার চেয়ে যদি আমি একজন রুগী ভালো হয়ে গেছে, একজন ক্যান্সার সার্ভাইভার, আমি যদি তাকে প্রেজেন্ট করতে পারি রুগীদের সামনে, তাহলে রুগী কিন্তু অনেক উৎসাহিত, অনেক এনকারেজড হয়। বাইরের দেশে কিন্তু ক্যান্সার সার্ভাইভাররা অনেক কাজ করেন এবং চিকিৎসার কিন্তু তারা একটা বড় পার্ট, মানে বড় একটা অংশ ক্যান্সার রোগীদের, এবং ক্যান্সার পরবর্তী যে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন বলে, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। ধরেন আমরা তো অন্যদিন হয়তো কথা বলবো এই বয়েজ বক্স ক্যান্সার নিয়ে বা স্মরণালী ক্যান্সার নিয়ে। আমরা অনেক রোগীর অপারেশন করছি, রোগীর স্মরণালী নাই কিন্তু কথা বলতেছে কৃত্রিম ষড়যন্ত্রের মাধ্যমে। এখন যখন একটা রোগী দেখবে ক্যান্সারের রোগী,
স্বর্ণালী ক্যান্সার আক্রান্ত রোগী যখন দেখবে যে আল্লাহ এই তো ভালো হয়েছে, এ এখন কথা বলতেছে, সে টোটালি মুক্ত, সে এখন কাজ করতেছে, তাহলে ওই রোগীটা অনেক উৎসাহিত হবে। তা আমি বলি ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন খুবই মহতি একটা উদ্যোগ। আমি যদি কোনো কারণে কোনো কাজে আসতে পারি আমি অবশ্যই তাদের সাথে আছি সব সময়। আর এই সমস্ত আজকে হয়তো থাইরয়েড ক্যান্সার নিয়েছে, অন্যদিন আমরা কথা বলবো মুখ গহ্বরের ক্যান্সার নিয়ে, অন্যদিন আমরা কথা বলবো স্বর্ণালীর ক্যান্সার নিয়ে, স্বর্ণালীর রোগী থাকবে, ক্যান্সার সার্ভাইভার থাকবে, আমরাও কথা বলবো। ইভেন এখন আমি এমন করতেছি, আমাদের যেমন নাক কান গলা ইনস্টিটিউটে গত কয়েকদিন আগে আমরা একটা প্রোগ্রাম করছি হেড নেক ক্যান্সার সচেতনতা মাস, এটা সারা বিশ্বব্যাপী হয়। ওখানে আমি 4 জন ক্যান্সার রোগীকে সারা দেশ থেকে নিয়ে আসছি। একজন রোগী 32 বছর বয়স, শেফাতের মতো বয়স, তার অনেক বড় ক্যান্সার হয়েছে জিহ্বাতে। আমরা জিহ্বা কেটে ফেলে আমরা কৃত্রিম জিহ্বা বানিয়েছি, সে এখন আবার চাকরিতে ফেরত গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো তার সাথে একটা কথাবার্তা হচ্ছিল একটা মেয়ের বিয়ের সংক্রান্ত, তাদের অ্যাফেয়ার ছিল। আমি কল কনফারেন্সে দুজনের সাথে কথা বলছি, ছেলে এবং মেয়ে দুজনের সাথে আমি কথা বলছি কল কনফারেন্সে। ওরা সব জানতে চাইছে, ওরা এখন ওদের হিন্দু, ওরা ওই লগন বলে যে ওদের একটা লগন দেখে ওরা বিয়ের ডেটটা হবে। হ্যাঁ, তো দেখেন এগুলা কিন্তু অনেক মানে আমি মানে এত আনন্দের ব্যাপার এগুলা। মানে আমি একজন ক্যান্সার সার্জন হিসেবে, আমার এক রুগী সেই ইন্ডিয়াতে গেছিল, তার কাছে 12 লাখ রুপি চাইছিল স্বর্ণালীর ক্যান্সার অপারেশন পরবর্তী থেরাপি। ওই রোগীর আমি এখানে অপারেশন করছি। ওই রোগী এখন পিক আপ চালায়, তার স্বর্ণালী নাই, ষড়যন্ত্র নাই, কৃত্রিম ষড়যন্ত্রের কথা বলে সে পিক আপ চালায়। সে বগুড়া সিরাজগঞ্জ হাইওয়ে থেকে আমাকে পিক আপ চালায় একটা ছবি পাঠাচ্ছে আমাকে। তো এটা যে কত আনন্দের, মানে আমার চোখে মনে পানি চলে আসছে যে না, আমি আলহামদুলিল্লাহ একটা রোগীকে আমি ক্যান্সার মুক্ত করতে পারছি, এখন সেই তার স্বাভাবিক জীবন যাপন করতে পারছে। তা আমি বলবো অবশ্যই এটা একটা মহৎ উদ্যোগ, আমরা এগিয়ে যেতে চাই। এই দেশের অনেক রেমিটেন্স প্রতিনিয়ত চলে যাচ্ছে বাইরের দেশে, আমরা এই রেমিটেন্স এই দেশে রাখতে চাই। এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর যে অনেক সময় অভিযোগ অনাস্থা আসে, আমরা এগুলো ফেরত আনতে চাই মানুষের। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাইকে। স্যার আপনি মিউটে। ওকে, সরি। আমি দুজনকেই মানে খুবই চমৎকার এই 1 ঘন্টার অনুষ্ঠানটা হইলো এবং অনেক জিনিসের ক্লারিফিকেশন হইলো, অনেক জিনিসকে ভালো মতো পরিষ্কার করে বোঝানো হইলো এবং সবচেয়ে শেষে সিফাত আরিফিন প্রতীক এসে তার বর্ণনাটা দিল এবং তারও রিসেন্টলি যেহেতু এই থাইরয়েডের অপারেশন হয়েছে, থাইরয়েড ক্যান্সারের অপারেশন হয়েছে, সো দেয়ারফোর মানে এইটা বাংলাদেশে সম্ভব এবং বাংলাদেশে এই ধরনের উচ্চমানের চিকিৎসা সম্ভব। এবং যেটা নাকি ডক্টর করিম বলছিল, চমৎকার চমৎকার উদাহরণ আছে। তো সেই উদাহরণগুলা নিয়ে আমরা আবার আরো কথা বলবো, আরো অনুষ্ঠান করব। আজকের মতন এইখানেই শেষ করি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।